আর সমস্ত বিজেপি নেতা নেত্রীর কাছে পরিষ্কার প্রশ্ন থাকবে যে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে বাংলাভাষীদের অত্যাচারের একটা ঘটনাও সামনে এলে কেন এই রাজ্যের বিজেপির প্রতিনিধিরা সঙ্গে সঙ্গে সেই সব রাজ্যে ছুটে যাবেন না? কেন ন্যায্য কারণেই পশ্চিমবঙ্গে আসা ওই জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন কিংবা নানাবিধ সংসদীয় টিম সেই সব রাজ্যে ছুটে গিয়ে বাঙালি নিগ্রহের অভিযোগ যারা করছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবে না? যখন কৈলাস বিজয়বর্গীয় চিঁড়ে খেতে দেখে বাঙালি শ্রমিক নির্ধারণ করেন কিংবা পরেশ রাওয়াল কুৎসিতভাবে বাঙালির মাছ ভাজাকে কটাক্ষ করেন, তখন কেন এ রাজ্যের বিজেপি নেতা নেত্রীরা মুখে সেলাই করে থাকে? দেখা করে প্রয়োজনে অন্তত আশ্বস্ত করবে না? হ্যাঁ, এক্ষুনি আপনারা বলবেন এবং সঠিক বলবেন যে জল মেশানো খবর তো আসছে, কিন্তু তারা গিয়ে সেই বেনো জলকে আলাদা করছেন না কেন? কেন আমি যদি ধরে নিই যে তৃণমূল রাজনৈতিকভাবে বাঙালি অস্মিতাকে জাগ্রত করার চেষ্টা করছে, তাহলে সেই রাজনৈতিক উদ্দেশ্য বিজেপি সেইখানে না গিয়ে, প্রতিনিধি দল না পাঠিয়ে, একজন যদি নিগৃহীত হন তার প্রতিবাদে না দাঁড়িয়ে কার্যত তৃণমূলের সুবিধা করে দিচ্ছেন। এটা তো ঠিকই দেবাংশু উল্লেখ করেছিল। কেন এদেশের শাসক শুধু ধর্ম পরিচয়ের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী আর কাউকে শরণার্থী বলে দাগিয়ে দেবে? দেখা যাচ্ছে সেই রকম বাঙালি নিগ্রহের বহু খবরই কিন্তু সঠিক এবং জেনুইন। কতগুলো উদাহরণ দেব। ধরুন 10ই জুন মুম্বাই পুলিশ বাংলাদেশি সন্দেহে 5 জন বাংলাভাষীকে আটক করলো এবং বিএসএফ এর মাধ্যমে তাদের শটান বাংলাদেশে ফিরিয়ে দিল। অত্যন্ত লজ্জাজনকভাবে তাদের মধ্যে থেকে 3 জনকে আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে, কারণ তারা আমার আপনার মতোই বৈধ ভারতীয় নাগরিক। একজন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা, একজন ওই মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা, আর একজন বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা। একটা সভ্য গণতান্ত্রিক দেশে একজন নাগরিকের সঙ্গেও, আই রিপিট, একজন নাগরিকের সঙ্গেও এই ভয়ঙ্কর অন্যায় হবে কেন? আর শুধু তো মহারাষ্ট্র নয়, আসাম থেকেও যাদের ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে, পরে ভুল বুঝতে পেরে 4 জন ভারতীয় নাগরিককে ফিরিয়েও নেওয়া হয়েছে। এদের মধ্যেই একজন ছিলেন, আমি দেখছিলাম, 51 বছরের খৈরুল ইসলাম। পেশায় সরকারি স্কুলের এই শিক্ষককে চোখ বেঁধে, হাত বেঁধে একটা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ভারত বাংলাদেশ সীমান্তে। তারপর এই মধ্যবয়সী শিক্ষককে আমরা এই তথাকথিত বড় বড় কথা যখন বলি না, মানুষ গড়ার কারিগর শিক্ষকরা, তো সেই মানুষ গড়ার কারিগরকে 2 দেশের মধ্যে থাকা নোম্যান্স ল্যান্ডে কার্যত ঠেলে পাঠিয়ে দেওয়া হয়। একটা গোটা দিন প্রচণ্ড রোদের মধ্যে ওই শিক্ষককে খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে হয়। পরে আসাম সরকার ভুল বুঝতে পেরে, মামলা চলছে ইত্যাদি, তাকে ফিরিয়ে নেয়। এ কি কোনো সভ্য দেশে হতে পারে? আর দুর্ভাগ্য, একটা সংক্রামক ব্যাধির মতোই বাঙালি নিগ্রহের এই অসুস্থ প্রবণতা। ইয়াস নোট, দাড়িভিটের কথা অগ্নিমিত্রা বললেন, কিন্তু এটাও পাশাপাশি আমি মনে করিয়ে দেবো যে 2018 ওই তাপস বর্মন এবং রাজেশ সরকার তাদের পরিবার বিচার চেয়েছিল। সেই বিচারের দায়িত্ব কলকাতা হাইকোর্ট দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ কে। এই সম্প্রতি জুন মাসে এসে কলকাতা হাইকোর্টকে চূড়ান্ত তিরস্কার করে এনআইএ কে, মাননীয় বিচারপতিকে বলতে হলো যে তদন্তের কোনো অগ্রগতি নেই। কোর্টের ওপর নিজেদের ভাবছেন, কোর্ট কিন্তু তৈরি আছে, কোর্টের ওপর নিজেদের ভাবলে তার ফল আপনাদের ভুগতে হবে। প্রায় এই ধরনের তীব্র তিরস্কার কলকাতা হাইকোর্টকে করতে হলো কেন্দ্রীয় সংস্থা এনআইএ কে। কেন? তার কারণ রাজনৈতিক মঞ্চে এই তাপস এবং রাজেশকে এত ব্যবহার করা হয়, কিন্তু তাদের পরিবারগুলো যে ন্যায় বিচার থেকে এখনো কত দূরে আছে সেটা হাইকোর্টের মাননীয় বিচারপতির এই ভৎসনা থেকে পরিষ্কার বোঝা যায়। সুতরাং পাশাপাশি এইটাও বলতে হবে। বাঙালি অস্মিতার কথা হলো, হ্যাঁ, 2002 গুজরাট দাঙ্গার পর বিজেপির পরের নির্বাচনে প্রধান ইস্যু ছিল কিন্তু গুজরাটি অস্মিতা। এই গত বছর, 1 বছর আগে যে উড়িষ্যায় ক্ষমতায় এলো বিজেপি সরকার, সেখানেও কিন্তু উড়িয়া অস্মিতাকে সামনে রেখে আনা হয়েছিল। কিন্তু আমার বক্তব্য যে এই অস্মিতাকে ব্যবহার করার সুযোগ তৃণমূল কংগ্রেসকে দেওয়া হচ্ছে কেন?